তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। তারা দিনরাত 24 ঘন্টা আমাদের জন্য কাজ করছে, অথচ কেউ একজন চাইলো আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল, এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পারি না। আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে। এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোনো কর্তৃপক্ষের হোক, ডক্টর হোক, গাফিলাতি থেকে থাকে, তদন্ত সাপেক্ষে তার যেমন বিচারের আওতায় তাকে আনতে হবে। কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাতটি তুলেছে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে, তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায়টি যদি আপনি করেন, তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না। এখন আমি যদি ডাক্তারদেরকে ফোর্স করি যে আমার একটা রুগী এখনই আপনাকে বাঁচাই দিতে হবে, এখনই তাকে সুস্থ করে তুলতে হবে, এখনই আপনাকে তাকে ওষুধটা দিতে হবে, এখনই কাটা ঘা শুকাই দিতে হবে, এটা তো সম্ভব না। গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায়, এই গালি অব্যাহত থাকুক, কারণ এই গালিটাই নিশ্চিত করে যে আমাদের প্রাথমিক অর্জনটি আমাদের হয়েছে। আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের প্রতি অতর্কিত হামলা করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন। সুপ্রদর্শক, এছাড়াও বাংলাদেশে চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা তার মুখ থেকে বিস্তারিত জানি। আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে? তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল, ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন, কোন এক্সপার্টিজের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন, এবং এই অথরিটিটা আপনাকে কে দিয়েছে? যদি কোনো গাফিলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে, একটি তদন্তের মাধ্যমে হবে। সেই অভিযোগটি আপনি বিএমডিসি তে করতে পারেন, কিংবা সেই অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন। কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে, আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার? আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে, আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ বাঙালি নিজেদেরকে সব জায়গার দক্ষ মনে করি এবং সব জায়গায় নিজের নাক গলাতে যাই। আপনি আমাকে একটি জিনিস বলুন, যে ডাক্তার 5 বছর ধরে এমবিবিএস পাস করলো, 1 বছর ইন্টার করলো, এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিল, পড়াশোনা করলো, তিনি একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন, তিনি পেশেন্টের ভিতরের এবং বাইরের বিষয়গুলো যেভাবে জানেন, যেভাবে ট্রিটমেন্ট করেন, আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন, একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটি আপনি জানাতে পারতেন। আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে, এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে, ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে। আমরা দেখেছি যখন কিছু সরকারের পাঁচাটা স্পিরিট, ডক্টরদের যে স্পিরিট, সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই, এমন গুটি কয় ডক্টর যখন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল, তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে রিস্ক নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল। এমন অধিকাংশ ডক্টর রয়েছে যারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সময়টিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে, নিজের কথা চিন্তা না করে। সেই জায়গায় যখন এরকম করে কোন একজন আমার ডক্টর ভাইয়ের উপর এভাবে হাতটি তুলে, আমরা এটি কখন সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। তারা দিনরাত 24 ঘন্টা আমাদের জন্য কাজ করছে, অথচ কেউ একজন চাইলো আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল, এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পারি না। আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে। এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোনো কর্তৃপক্ষের হোক, ডক্টর হোক, গাফিলাতি থেকে থাকে, তদন্ত সাপেক্ষে তার যেমন বিচারের আওতায় তাকে আনতে হবে। কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাতটি তুলেছে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে, তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায়টি যদি আপনি করেন, তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে আশা করি। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়েছে। আমরা শুনতে পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজে যারা ডাক্তার রয়েছেন তাদের উপর একটা অতর্কিত হামলা হয়েছে। আমরা যখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খবরটি আমাদের কাছে এসেছে যে বিশ্ববিদ্যালয়ের একটা রোগী যারা ছিল তাদের মধ্য থেকে হয়তো কেউ অপ্রত্যাশিতভাবে মারা গিয়েছে, তখন একটা সংক্ষুব্ধ পক্ষ ডাক্তারদের উপরে অতর্কিত হামলা চালায়।
একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই আপনাদের, আমাদের যে গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট ছিল, আমাদের যে গণ অভ্যুত্থানের যে জায়গাটি ছিল, সেই জায়গাটি কিন্তু হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে, একটি সিস্টেম ডেভেলপ করবে, এবং এই সিস্টেমের মধ্য থেকেই হচ্ছে আমাদের সমাজ, রাষ্ট্র তথা আমাদের দেশ পরিচালিত হবে। এখন দেখেন আপনারা, যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের কাজগুলো করা হচ্ছে, যেমন আজকে ডাক্তারদের উপরে হচ্ছে অতর্কিত হামলা করা হলো। একটা রুগী মারা যাচ্ছে, তার পেশাদারি কার্যক্রম ডাক্তার যখন চালাচ্ছে, এখন রুগী যদি মারা যায়, এখন ডাক্তাররা কি আপনি যদি ফোর্স করেন যে আমার রুগীকে বাঁচাই দিতে হবে, এখনই বাঁচাই দিতে হবে, মানে বাঁচাই দিতেই হবে, মানে এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না ভাই। মানে এটা কেমনে সম্ভব যে আপনার ডাক্তারদের মতো করে কাজ করতে দেওয়া উচিত। আমি যদি তাকে ফোর্স করি, আমি দেখেছি আমরা বেশ অনেক দিন এই আন্দোলন পরবর্তী সময়ে, দীর্ঘ সময় আমরা হচ্ছে হসপিটালে ভিজিট করেছি, সেখানে দেখেছি যে ডাক্তাররা কি পরিমাণ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে তারা হচ্ছে কাজ করার চেষ্টা করে। এখন আমি যদি ডাক্তারদেরকে ফোর্স করি যে আমার একটা রুগী এখনই আপনাকে বাঁচাই দিতে হবে, এখনই তাকে সুস্থ করে তুলতে হবে, এখনই তাকে ওষুধটা দিতে হবে, এখনই কাটা ঘা শুকাই দিতে হবে, এটা তো সম্ভব না। মানে এটা তো সিস্টেম না ভাই, এটা তো প্রফেশনাল জায়গার মধ্যে তো এটা যায় না। প্রফেশনাল এটা এভাবে ডিল করে না। প্রফেশনাল জায়গা, ডাক্তারদের বিষয়টা ডাক্তাররা বুঝবে, শিক্ষকদের বিষয়টা শিক্ষকরা বুঝবে, ইঞ্জিনিয়ারের বিষয়টা ইঞ্জিনিয়ার বুঝবে, আমাদের যেই প্রফেশন সেই প্রফেশনের বিষয়টা তারা বুঝবে। এখন আমরা যদি তাদেরকে এভাবে ফোর্স করি, যেমন আজকে ডাক্তারদেরকে যেভাবে পিটানো হইলো, ডাক্তারদের তাদের কাছ থেকে যেভাবে বের করে দেওয়া হইলো, এটা কি একটা ইতিবাচক কোন ইমপ্রেশন ক্রিয়েট করছে আপনি বলেন? আমি যতই এখন বলি এটা ছাত্ররা করে নাই, আমরা করি নাই, এ করে নাই, সে করে নাই, আমরা পিলো পাসিং করলাম, ব্লেম গেম করলাম, এটা এর উপরে দোষ চাপাইলাম, তার উপরে দোষ চাপাইলাম, কিন্তু এটা তো নাগরিকের উপরে দায়টা বর্তায়, মানে এটা কিন্তু আমাদের উপরে দায়টা বর্তায়। দেখেন, আন্দোলনটা আমরা করেছিলাম, গণঅভ্যুত্থানটা আমরা করেছিলাম, সেক্ষেত্রে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার যেই দায়িত্বটা, সেটাও কিন্তু আমাদের উপরে আছে। এখন আপনারা যদি ডাক্তারদের উপরে এইভাবে আক্রোশমূলকভাবে এভাবে চেপে বসেন, এভাবে ডাক্তাররা কিন্তু তাদের পেশাদারি আচরণ করতে পারবে না, মানে নেভার, কোনোভাবেই সম্ভব না ডাক্তাররা তাদের পেশাদারি আচরণ করতে পারবে। সেই জায়গা থেকে আমি যারা ডাক্তার রয়েছে তাদের কাছে, ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের যারা ডাক্তার আছে, আমি ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জিত, এবং আমি আপনাদের উপরে যেই আজকে যেই হামলাটা হয়েছে সেটার, আমি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়, এবং আমরা আমাদের জায়গা থেকে সেটি নিয়ে কথা বলবো। আমরা নিশ্চিত করতে চাই যে ডাক্তাররা তাদের পেশাদারি জায়গায় তারা নিজেদের মতো করে তাদের যে প্রফেশনালিজম, সেই প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে পারবে। আমি হঠাৎ করে এসে আমি ডাক্তারকে সাজেস্ট কেন করবো? ফর এক্সাম্পল, আমি পেশেন্ট, আমার ভাই পেশেন্ট, আমার বন্ধু পেশেন্ট, আমি তো তাকে সাজেস্ট করার প্রয়োজন নাই, তাকে তার মতো করে কাজটা করতে দেই। তাকে তার মতো করে কাজটা যদি আমি না করতে দেই, সেটা কিন্তু একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে ডাক্তারদের জন্য। এটা খুবই প্রবলেম। আমি যদি ডাক্তারকে প্রতিপক্ষ বানাই, শিক্ষককে প্রতিপক্ষ বানাই, ইঞ্জিনিয়ারকে প্রতিপক্ষ বানাই, আমি যদি এভাবে প্রতিপক্ষ শুধু বানাতেই থাকি, দিন শেষে আমি আসলে দেশটা কাদেরকে নিয়ে পরিচালনা করব? আমাদের জন্য দেখেন, এই ব্লেমগুলো কিন্তু আমাদের উপরে আসবে। এখন তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, এই যে পক্ষ আমরা দোষ দিতে পারবো, এই পক্ষের উপরে দোষ দিতে পারবো, ওই পক্ষের উপরে দোষ দিতে পারবো, আমরা এভাবে করতে পারবো, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা সলিউশনে যাবে না। এই কারণে আমরা এই যে ব্লেম গেমিং না করে ডাক্তারদের কাজটা ডাক্তারদেরকে করতে দেই, শিক্ষকদের কাজটা শিক্ষকদের করতে দেই, প্রশাসনের কাজটা প্রশাসনকে করতে দেই, পুলিশের কাজটা পুলিশকে করতে দেই, রাজনীতিবিদদের কাজটা রাজনীতিবিদদের করতে দেই। আমরা সেটাই চেয়েছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে ফেসিস্ট সরকারের সময় সব কাজ হচ্ছে গণভবন থেকে নির্ধারিত হতো। ফেসিস্ট যে গভর্নমেন্টটা ছিল, এই গভর্নমেন্ট কি করেছিল? এই গভর্নমেন্টের সময় সব সময় গণভবন থেকে হচ্ছে তার কাজগুলো নির্ধারিত হতো। কিন্তু আমরা চেয়েছিলাম এভাবে না হোক। আমরা চেয়েছিলাম কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের মধ্য দিয়ে কি হবে? যার কাজটা সেই করতে পারবে। ডাক্তারদের কাজ ডাক্তাররা করবে, রাজনীতিবিদদের কাজ রাজনীতি করবে, তারপরে হচ্ছে মিডিয়ার কাজ মিডিয়া করবে। কিন্তু আমরা দেখেছিলাম সেটা না হয়ে কি হয়ে গিয়েছিল? সবগুলো একসাথে ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল। আর যখনই ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল, তখনই প্রবলেমটা হয়েছিল কি? ফেসিজমের উৎপত্তি হয়েছিল। তো সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের জায়গা থেকে অনুরোধ করবো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারদের উপরে, শিক্ষকদের উপরে এই ধরনের যে অপ্রত্যাশিতভাবে হামলাগুলো হচ্ছে, সেগুলো নিন্দনীয়। এগুলো কোনোভাবেই কাম্য না। এখানে পাওয়ার পলিটিক্স, পেশি শক্তি বা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের জোর করে বাধ্যতামূলকভাবে কিছু করানো, এই বিষয়গুলোকে কখনোই আমরা স্বাগত জানাই না। এগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা দিইও না। এগুলো হচ্ছে আমাদের যে গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট ছিল, যে আমাদের যেই গণঅভ্যুত্থানের যেই জায়গাটি ছিল, আমাদের যেই গণঅভ্যুত্থানের আমরা সবাই যে নেমে এসেছিল রাস্তায়, সেই জায়গাটির সাথে সাংঘর্ষিক। সুতরাং আমরা যদি একটা দেশ গড়তে চাই, আমরা যদি একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই, সেই দেশের মধ্যে যার কাজটা তাকেই করতে দিতে হবে।
পরিশেষে ডাক্তারদের সাথে যে আজকে যে ঘটনাটি হয়েছে সেটিকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করব এই ধরনের ঘটনার কখনোই পুনরাবৃত্তি হবে না, কখনোই পুনরাবৃত্তি হবে না। এবং ডাক্তার সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনারা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেটিকে আমরা স্বাগত জানাই, আপনারা যে নিরলস কাজটাকে আমরা সম্মান জানাই। আপনারা এই ক্রাইসিস মোমেন্টে যেভাবে নেমে এসছেন, আপনারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন, আমরা এটা স্বীকার করি যে চিকিৎসা খাতে অনেক ধরনের অসামঞ্জস্য রয়েছে, কিন্তু কিছু ডাক্তার রয়েছে তাদের জায়গা থেকে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন, মানে বিভিন্ন বিষয়ে গালি দেন, বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান, আমরা টাকা খেয়েছি, তারপর হচ্ছে এগুলো বলেন। আমার কাছে এগুলো ভালো লাগে, এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার গালির অধিকারটার জন্য। এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, যে এটার জন্যই কিন্তু এই গণঅভ্যুত্থানটা। এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, আপনি গালি দিতে পারছেন আমাকে, আপনি আমাকে তুই বলতে পারছেন, আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন, আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি, ঘুষ খেয়েছি। এই যে এটা বলতে পারছেন না, কুত্তার বাচ্চা বলছেন না আপনি, এই যে কুত্তার বাচ্চা, তুই তোর পরিবারের সবার কুত্তার বাচ্চা, আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাব। অর্থাৎ আপনি যেন এটা বলতে পারেন, কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম না। আপনি যদি অতীতের সময়গুলো দেখেন, অতীতে কিন্তু আমাদের এটা বলার অধিকার ছিল না। সুতরাং আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি, আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি, এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন। শুধুমাত্র সহমত প্রকাশ করবেন, আমি শুধু যেটা বলবো সেটাই আপনি বলবেন, আমরা এটা চাই না। আপনার যেটা মত, সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন, আমরা সেটার জন্যই হচ্ছে আমরা ফাইট করেছি, এবং আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে, আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে। কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন, তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে। আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে, আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে ধরে ফেলবে। এটার জন্যই ছিল আমাদের আন্দোলন। আপনি স্বাধীনভাবে গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন, আপনি স্বাধীনতার জন্য, এই গালি দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইট করব, সংগ্রাম করব, যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন। আমাকে যেন আপনি বলতে পারেন আমি কুত্তার বাচ্চা, আমাকে যেন বলতে পারেন যে আমি হচ্ছে যে টাকা খেয়ে আন্দোলন করেছি, আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি, আমাকে যেন বলতে পারেন আমি 10 কোটি টাকা খেয়েছি। এই যে আপনি 10 কোটি টাকা খেয়েছেন, আপনাকে বলেন, আপনাকে কিন্তু কেউ এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে। এটা কিন্তু আপনার, এই ভয়টা কিন্তু আপনার নাই, বা এই ভয়টা আমাদের নাই। এই যে ভয়টা নাই, এটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা। আপনি যদি জিজ্ঞেস করেন এই সংগ্রামের সফলতা কি, এই সংগ্রামের সফলতা এটাই যে আমাদের ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না, বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোস্ত তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে, বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে। এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন, এবং আমি মনে করি এই জায়গায় হচ্ছে আমাদের সফলতা, যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন, সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন। কিন্তু আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই, স্বৈরাচার ফেসিস্ট হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করেছে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্লেম দিয়েছে, ট্যাগ দিয়েছে, আমাদের অর্থ লোপাটের আমাদের অভিযোগ এনেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। কারণ আমাদের নৈতিক যেই শক্তিটা, মানে নৈতিক যে শক্তিটা, এই নৈতিক শক্তি হচ্ছে আমাদের সততা। আমরা সৎ ছিলাম আমাদের জায়গা থেকে, কোনো ধরনের আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি যখন আপনার সাথে কথা বলছি, এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের যেই আপনার লিগ্যাল কোনো এলিগেশন আজকে পর্যন্ত প্রমাণ করতে পারিনি। তো সুতরাং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নৈতিকতার জায়গাটা স্পষ্ট থাকবে, স্বচ্ছ থাকবে, ততদিন পর্যন্ত এই সংগ্রামটা চলবে। আপনাদের অনেকে বলেছেন যে 10 কোটি টাকা আমরা খেয়েছি, 10 কোটি 20 কোটি 30 কোটি লাক্সারিয়াস গাড়িতে চলাফেরা করি। ব্যক্তি আসনাদ আব্দুল্লাহ, ব্যক্তি সার্জিস আলম, নাহিদ আসিফকে যারা আগে থেকেই চিনেন, আমাদের যে বিষয়টা, এই যে লাইভ বন্ধ করেন সমস্যা হবে, এই কমেন্ট এখন আর করতে হয় না, যে ফেসবুক পোস্ট ডিলিট করেন সমস্যা হবে, বা কমেন্ট ডিলিট করেন সমস্যা হবে, এই যে কমেন্ট ডিলিট করেন সমস্যা হবে, লাইভ বন্ধ করেন সমস্যা হবে, এই যে কাজটা করতে হচ্ছে না, এটাই আমাদের সফলতা। এই যে আজকে মানে আমি বিশ্বাস করেন, আপনারা যখন কমেন্টে গালি দেন, আমি মনে করি যে না ফাইন, এটার জন্য আমরা ফাইটটা করেছি, যে আমরা অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমরা গালি দিতে পারি, অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারি। কেউ এসে আমাকে ফোন করে বলছে না যে কমেন্টটা ডিলিট করে দাও যে তোমার সমস্যা হবে, বা পোস্টটা ডিলিট করে দাও তোমার সমস্যা হবে, বা লাইভটা বন্ধ করে দাও তোমার সমস্যা হবে, বা লেখাটাকে মুছে ফেলো তোমার সমস্যা হবে। এটার জন্যই মূলত হচ্ছে আমরা আন্দোলনটি করেছিলাম। এখন এই আন্দোলনের সংগ্রামের এই স্পিরিটটি যদি ধরে রাখতে চাই, তাহলে আপনাদের মাথায় রাখতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যারা পেশাদার তাদের কাজটা তাদেরকে করতে দিতে হবে, যারা লেখক তাদেরকে লিখতে দিতে হবে, যারা মিডিয়া কর্মী তাদেরকে স্বাধীনতা দিতে হবে, যারা চিকিৎসক তাদের চিকিৎসা করার স্বাধীনতা তাদের মতো করে দিতে হবে, যারা ইঞ্জিনিয়ার তাদের কাজটা তাদের মতো করতে দিতে হবে, যারা শিক্ষকদের কাজটা শিক্ষকদের মতো করতে দিতে হবে। সেখানে যদি আমরা হস্তক্ষেপ করি, তাহলেই কিন্তু সেটা স্বাধীনতা পরিপন্থী, তাহলেই কিন্তু এটা সংগ্রাম পরিপন্থী। আমরা ঠিক যে আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যেকটা মানুষের তার কাজ যেটা সেটা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। এই আন্দোলনের স্পিরিটটা যেন নষ্ট করতে না পারে আমাদের বিভিন্ন উপলক্ষ তৈরি করার মধ্য দিয়ে, সেটির জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। কারণ মনে রাখতে হবে যে আমাদের যে অর্জনটি হয়েছে, এই অর্জনটি হচ্ছে প্রাথমিক অর্জন। এই অর্জনের ধারাবাহিকতাটি যদি আমরা রক্ষা করতে চাই, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের লড়াইটি সেটি হচ্ছে চলমান, এবং আমাদের লড়াইটিকে অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সামাজিকভাবে যেই প্রবলেমগুলো
অ্যারাইজ করেছে, আমাদের এখন সোশ্যাল কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি আমরা সিস্টেমের বাইরে গিয়ে বাধ্য করা হচ্ছে বিভিন্ন পদত্যাগ করানোর জন্য। এইসব বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সামাজিকভাবে কথা বলতে হবে। এখানে এমন না যে এটা নেতা নির্ভর, একজন নেতাই কথা বলবে, প্রত্যেকের জন্য ওপেন ফ্লোর। তবে দয়া করে কেউ হচ্ছে কোনো ধরনের বিশেষ সুবিধা আদায় করার জন্য, কোনো ব্যক্তি সুবিধা আদায় করার জন্য নিজের এই পরিচয়টাকে আপনারা হচ্ছে বাজে কাজে ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে এই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায়, এই গালি অব্যাহত থাকুক, কারণ এই গালিটাই নিশ্চিত করে যে আমাদের প্রাথমিক অর্জনটি আমাদের হয়েছে, আন্দোলনের যে প্রাথমিক যে অর্জন সেটি হয়েছে এই গালি নিশ্চিত করে। কারণ আপনি গালি দিতে পারছেন এই আন্দোলনের কারণে, দ্বিমত প্রকাশ করতে পারছেন আন্দোলনের কারণে, আজকে আপনি ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আন্দোলনের কারণে, কমেন্ট ডিলিট করতে হচ্ছে না আন্দোলনের কারণে, আপনি যা ইচ্ছা তা পোস্ট করতে পারছেন আন্দোলনের কারণে, আপনি লিখতে পারছেন আন্দোলনের কারণে, আপনি বলতে পারছেন আন্দোলনের কারণে, আপনি প্রশ্ন করতে পারছেন আন্দোলনের কারণে, আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারছেন তাও আন্দোলনের কারণে। সুতরাং আন্দোলনটি আমি যতই বলি না কেন, বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হোক না কেন, আমাদের প্রাথমিক সফল আমরা হয়েছি, তবে সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সালামু আলাইকুম। সুপ্রদর্শক, হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।